মুর্শিদাবাদ জেলার কাদি মহকুমার দক্ষিণ প্রান্তে একটি প্রাচীন গ্রাম যার নাম সোনারুন্দি। আজিমগঞ্জ কাটোয়া রেলপথের গঙ্গাটিকুড়ি রেল স্টেশনের ঠিক পশ্চিম দিকেই অবস্থিত। এই এলাকাটিকে বনোয়ারি বাঁধও বলা হয়ে থাকে। তার কারণ এখানকার রাজাদের গৃহ বিগ্রহ বনোয়ারি দেবীর নাম থেকে। আসুন আমরা আস্তে আস্তে রাজবাড়ির ভেতরের দিকে প্রবেশ করি এবং ঘুরে দেখি পুরো রাজবাড়িটি এবং জেনে নিই তার পেছনে থাকা ঐতিহাসিক কারণগুলি। এই প্রতিষ্ঠাতার নাম ছিল নিত্যানন্দ দালাল। 1750 খ্রিস্টাব্দে সোনারুন্দিতে নিত্যানন্দের জন্ম। তিনি আরবি, ফরাসি ও উর্দু ভাষায় খুব পারদর্শী হয়ে উঠেছিলেন। অল্প বয়সে তিনি গৃহত্যাগ করে বৃন্দাবনে চলে যান। সেখান থেকে তিনি দিল্লির বাদশাহের দরবারে চাকরির জোগাড় করেন। অসাধারণ মেধা ও ফরাসি ভাষায় দক্ষতার জন্য সেই সময় মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। কালক্রমে বাদশাহ শাহ আলম নিত্যানন্দের ফরাসি লেখাপড়ায় খুশি হয়ে তাকে নিজের কাছে রাখেন এবং রাজধানী দিল্লিতে নিয়ে গিয়ে নিত্যানন্দকে নিজের মীর মুন্সি পদে নিযুক্ত করেন। সম্রাট নিত্যানন্দকে নিজের মীর মুন্সি পদের জন্য নিযুক্ত করেন। সম্রাট তাকে দানেশবন্দ উপাধি দিয়েছিলেন। তারপর শাহ আলম তাকে মহারাজা উপাধি দিয়ে 7 হাজারি মহাসবদার পদে নিয়োগ করেন। তখন নিত্যানন্দের নাম হয় মহারাজা নিত্যানন্দ দানিশবন্দ আমির উল মুলক। দিল্লির রাজনৈতিক ষড়যন্ত্রে এবং মারাঠা আক্রমণে একসময় বাদশাহ আলম দিল্লি ত্যাগ করতে বাধ্য হন। তিনি এসে আশ্রয় নেন বর্ধমান রাজ্যের এলাকা কাটোয়াতে। সেই সময় নিত্যানন্দ শাহ আলমের সুপারিশে এই সোনারুন্দি এলাকার জমিদারি লাভ করেন। (1806 খ্রিস্টাব্দ পর্যন্ত শাহ আলম কাটোয়াতে ছিলেন। সেই সময়ে এই সোনারুন্দি এলাকারও রাজা বা পত্তনিদার ছিল বর্ধমানের রাজারা। সম্ভবত শাহ আলম বর্ধমানের রাজাদের সঙ্গে যোগাযোগ করে নিত্যানন্দকে এই জমিদারি পাইয়ে দিয়েছিলেন। নিত্যানন্দ দেব বাহাদুর সোনারুন্দি গ্রামের পূর্ব প্রান্তে প্রায় 54 বিঘা জমির ওপর তার রাজবাড়ি ও মন্দির নির্মাণ করেন। 1808 খ্রিস্টাব্দে এই সোনারুন্দি রাজবাড়িটি নির্মাণ করা হয়। নিত্যানন্দের মেজ ছেলে রাজকুমার গোবিন্দদেব বাহাদুর মূল রাজবাড়ির সংলগ্ন পশ্চিম অংশে কিশোরী বনোয়ারি লালের মন্দির নির্মাণ করেছিলেন। প্রতিষ্ঠাতা করেছিলেন রাধাকৃষ্ণ ও অষ্টম সখীর মূর্তি। বৃন্দাবনের অনুসরণে তিনি এই সখীসহ যুগল মূর্তির নাম দেন
কিশোরী বনোয়ারি লালজি। তার চারদিকে দালান, মাঝে নাট মন্দির, লাল বেলে পাথর দিয়ে মন্দিরের সামনের দেওয়াল সাজিয়ে তুললেন। মূল প্রাসাদে 100-র বেশি ঘর ছিল। মন্দিরের পাশে কিশোরী সায়র পুকুর কেটে তার ঘাটে স্নানঘর ও পাশেই গোপেশ্বর শিব মন্দির নির্মাণ করেছিলেন। নজর বাগানে সুদৃশ্য ফুলের ও সুস্বাদু ফলের বাগান করলেন। রাজবাড়ির বাইরে 12টি কুঞ্জ নির্মাণ করলেন। মূলত তিনি এই বঙ্গদেশের দ্বিতীয় বৃন্দাবন নির্মাণ করেছিলেন। বিশেষ আকর্ষণ মাছের দিঘি। ঠাকুরবাড়ির লাগোয়া এই বড় দিঘিতে বহুকাল থেকেই রুই, মৃগেল, কাতলা প্রভৃতি মাছ পোষা হয়। যদি কখনো কোনো মাছ মরে ভেসে ওঠে তাহলে সেই মাছ তুলে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেওয়া হয়। সোনারন্দি বনোয়ারি বাঁধের রাজবাড়ির পুকুরে মাছ দেখতে এখনো অনেক লোকে আসে। এক সময় নাকি এখানে সোনার নথ পড়া মাছের দেখা মিলত। এখানে এই মাছ নাকি কেউ ছাড়েনি, কেউ ধরেও না। লোক মুখে নানা গল্প শোনা যায়। কোনো এক সময় কেউ একজন মাছ ধরতে গিয়েছিল, তারপর মুখে রক্ত উঠে মারা যায় তিনি। রাজবাড়ির প্রথম বা মূল ফটক গেটের করুণ অবস্থা। চারিদিকে আবর্জনা স্তূপ ও মাথার উপর জংলা গাছের আবরণে ধ্বংস অবস্থায় পড়ে আছে গেটটি। তারই মাঝে বসেছে বাজার, বসেছে মাংস বিক্রির দোকান। রাজবাড়ি ভেঙে পড়েছে, কুঞ্জগুলি ধ্বংস। মন্দিরের অবস্থাও ভালো না। নজর বাগান এখন অবহেলিত। 4টি অসাধারণ তোরণ, 2টি সম্পূর্ণ ধ্বংস, বাকি 2টো প্রায় শেষের মুখে। সরকার যদি এই দিকে কিঞ্চিত নজর দেয় তাহলে এটিও একটি অসাধারণ পর্যটক কেন্দ্র হতে পারে। আমরা চেষ্টা করি হারিয়ে যাওয়া লুপ্ত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরতে। তোমাদের আগ্রহ আর আমাদের চেষ্টার ফলে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি একটি সম্পূর্ণ ঐতিহাসিক নিদর্শন। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে। আর এই রকম ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রইলো, সেটা ফলো করতে একদমই ভুলবে না।